আচ্ছা, মোটামুটি যারা ছিলেন আসতেন, এখন কথা বলছি যে এখানে আমরা এই যে তিনটা এন্ট্রি, কল অ্যান্ড হ্যাঁ ফুয়েল, অয়েল অ্যান্ড ওয়াস্ট, ওয়েজেস অ্যাট স্টেশন, এই যে তিনটা এন্ট্রি খরচ, তাহলে এই খরচ তিনটা অ্যাকচুয়ালি কেমন খরচ, এটা রেভিনিউ অ্যাকাউন্টে বসবে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে? রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটেবল। কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে যে খরচগুলো বসতো সেটা নির্দিষ্ট তিনটা খরচ লিখে দিছিলাম। কয়টা খরচ লিখে দিছিলাম? তিনটা। তাহলে সেই তিনটার মধ্যে তো এই তিনটা পড়ে না, পড়ে? না ভাই। তাহলে ওই তিনটা কি কি? ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে অল ট্রান্সফার, অল ডিভিডেন্ড পেইড। তাহলে এই তিনটা যদি থাকতো তাহলে আমি এখানে বসাতাম, বাট এই তিনটা নাই, তার মানে বাকি খরচগুলো সব রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। তাহলে দেখেন 19,000 টাকা, 7,500 টাকা, 30,000 টাকা, এই তিনটা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে, এই যে পরপর কল অ্যান্ড ফুয়েল 19,000, ওয়েজেস, অয়েল অ্যান্ড ওয়াস্ট 7,500, আর ওয়েজেস এট স্টেশন টাকা হচ্ছে 30,000। বসাইছি, দেখেন তো। ওকে, তাহলে তারপরে যাই। তারপরে আমার আরো এন্ট্রি আছে, এই যে হলুদ কালার করে একটা এন্ট্রি আছে, কোয়াল, অয়েল অ্যান্ড ওয়াস্ট ইন স্টক। এই এন্ট্রিটা কোন এন্ট্রির পাশে যদি ইন হ্যান্ড, ওয়ান হ্যান্ড, ইন স্টক এরকম থাকে তাহলে এটাকে বলে কারেন্ট অ্যাসেট। এটাকে কি বলে? তাহলে এই যে কোয়াল, অয়েল অ্যান্ড ওয়াস্ট ইন স্টক, তাহলে এই ইন স্টক মানে এটা কারেন্ট অ্যাসেট, 1,000 টাকা। কথা কি বোঝাতে পারছি? আমরা দেখছি না ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এরকম দেখছি না? জি ভাইয়া, চলতি সম্পদ তাহলে সৃজন। কোনো, হ্যাঁ রাইট রাইট, এটাও তাহলে চলতি সম্পদ 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা আমি জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসাবো। এই হলো জেনারেল ব্যালেন্স শিট, এর অ্যাসেট দিকে বসাবো। এই যে কল অ্যান্ড অয়েল অ্যান্ড ওয়াস্ট ইন স্টক টাকা হচ্ছে কত? 1,000 টাকা। তাহলে দেখেন আমি এই ছকটাতে মাত্র কিন্তু দুটো এন্ট্রি বসাইছি। কটা এন্ট্রি বসাইছি? এই যে কালার করা যে দুটো এন্ট্রি, এই দুটো, আর কোনো এন্ট্রি কিন্তু বসাই নাই এখনো। যাই সামনের দিকে যাই, পরের এন্ট্রি কি আছে? পরের এন্ট্রি দেখেন একবারে কয়েকটা, রিপেয়ার 5,000, রেটস এন্ড ট্যাক্স 3,000, স্যালারিজ 15,000, ডিরেক্টর ফি 10,000, স্টেশনারি 6,000, লিগাল এক্সপেন্স 3,000। এখানে 6টা খরচ। কয়টা খরচ? 6টা। এই 6টা খরচ রেভিনিউ অ্যাকাউন্টে বসবে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে? রেভিনিউ অ্যাকাউন্টে, কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টে যেগুলোতে যে তিনটা বসে তার মধ্যে এখানে একটাও নাই, আছে? তাহলে এই 6টা এন্ট্রি আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাবো। এই 6টা কোনটা? এই যে রিপেয়ার থেকে শুরু করে লিগাল এক্সপেন্স, 6টা দেখেন, যে টাকা ছিল সেই টাকাই বসালাম। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, আমরা তারপরে যাই। পরে দেখা যাচ্ছে, দেখেন সেল বাই মিটার, সেল বাই মিটার, আর সেল বাই কন্ট্রাক্ট, আর মিটার রেন্ট। দেখেন এই তিনটা এন্ট্রি একবারে দেখেন, সেল করছেন পরপর দুইটা, সেল বাই মিটার একটা, সেল বাই কন্ট্রাক্ট একটা, আর মিটার রেন্ট মানে মিটারের যে ভাড়াটা আমরা পাই, মানে আমরা ইলেকট্রিক কোম্পানি তো, আমরা ওই যে গতদিন বলছিলাম যে আমরা যখন বিদ্যুৎ বিল ঢুকাই তখন লেখা থাকে মিটার রেন্ট 40 টাকা, এরকম থাকে না? তো এই যে টাকাটা, এইটা হচ্ছে সাধারণ পাবলিকদের ব্যয়, বাট ওই কোম্পানির আয়। তাহলে এই তিনটা কি আয় না? জি এই ভাইয়া। তিনটা যদি আয় হয় তাহলে আয়গুলো কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে নির্দিষ্ট তিনটা আয় আছে। একটা আছে ইন্টারেস্ট ইনকাম, লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, তার মধ্যে এই তিনটা পড়ে না। তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসাবো এই তিনটা, তিনটাই দেখেন বসিয়েছি। কোনো প্রবলেম কিনা বলেন? ওকে, আমরা এরপরে দেখবো সানডে ক্রেডিটর্স 10,000 টাকা।
সানডে ক্রেডিটর মানে কি, ওই যে গতদিন বলেছিলাম, তন্নি বলছিল যে একজন হ্যাঁ নাম হতে পারে, বিবিধ রাইট? ক্রেডিটর। তাহলে এটা বিবিধ পাওনাদার, তাহলে এটা কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস মানে কি, জেনারেল ব্যালেন্স শিটের লায়াবিলিটিস দিকে বসবে, তাই না? জি ওকে, ভাইয়া। তাহলে এই যে আমরা বসালাম, এই যে সানডে ক্রেডিটর্স টাকা হচ্ছে 10,000, এই 10,000। ক্লিয়ার একেবারে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, পরে যাই। পরে কি আছে, মাত্র তিনটা এন্ট্রি আছে, দেখেন। তিনটা না, দুইটা। একটা আছে সানডে ডেপ্টর্স, টাকা 30,000, আর ক্যাশ ইন হ্যান্ড টাকা 33,000। এ দুটোই কি কারেন্ট অ্যাসেট না? হ্যাঁ ব্যালেন্স শিটে যাবে এটার দিকে। তাহলে রাইট, যদি কারেন্ট অ্যাসেট হয় তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসবে। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে এই যে ডান দিকে আমরা চলে যাই, এখানে বসাই যে সানডে ক্রেডিট ডেপ্টর্স আর ক্যাশ ইন হ্যান্ড, দুটো বসালাম 30,000 আর 33,000। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে যে এন্ট্রি গুলো ছিল সেগুলো শেষ করে ফেলে, কিন্তু আমার ওই উপরের কিছু সমন্বয় ছিল, শুধু উপরে না, এই মাঝখানের নিচেও একটা সমন্বয় ছিল, এই যে 6%, এটা সমন্বয় ছিল না? হ্যাঁ ছিল। তো এটা তো আমরা করি নাই, এটা আমরা এখন করব। আমরা দেখেন, আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে এই এই নিচেই আমার একটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল না? ছিল। কিন্তু আজকে এখন আমার এখানে কোনো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নাই, শুধুমাত্র 6% আছে, আর কিচ্ছু নাই। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ওই 1.5 লক্ষ টাকার উপরে 6% কাটবো। তাহলে 6×15 = 90, 9,000 টাকা হয়। কয় টাকা হয়? 9,000। তাহলে এই 9,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। বলেন, আপনি এই 9,000 থেকে কত টাকা দিয়েছেন বা কত টাকা দেন না, এরকম কিছু বের করার সুযোগ আছে? নেই। না ভাই, কিছু তার বলা মানে নেই। যে, কিভাবে হয়ে যাবে? বুঝিনি? 9,000 এই যে ডিপেন্সারে কিভাবে হয়ে যাবে? কেন 1.5 লাখের উপর 6% কেটে? ও আচ্ছা আচ্ছা। তাহলে এই 9,000 টাকা পার্সেন্ট কেটে যেটা হয়েছে, আপনার এই নিচে একটা টাকাও নাই, মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নামে কোনো এন্ট্রি নাই। তার মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বাবদ কোনো টাকা আমি পরিশোধই করি নাই। তার মানে পুরোটাই আমার বকেয়া, পুরোটাই কি? ওকে। পুরোটাই বকেয়া। রাইট। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা না করি, আমরা অন্যভাবে যেটা আমরা শিখে আসছি সেটা একটু বলি। ইন্টারেস্ট এটাই এক্সপেন্স, এটা সমন্বয়ের এন্ট্রি। এর জাবেদা কি? জাবেদ হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তাই না? এটা জানি তো আমরা জি ভাই। সবাই, রাইট? তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স তার মানে এটা একবার খরচ দিকে যাবে আর একবার দায় পাশে যাবে, যেটা আগের দিন করছিলাম আমরা। তাহলে খরচ কোন দিকে বসবে? এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1.5 লাখের উপর 6% কাটলে 9,000। কথা কি ক্লিয়ার? তাহলে এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার খরচ হিসাবে একবার গেল, আর একবার বসবে দায় পাশে। দায় পাশে কি নাম লিখে বসাতে হবে বলেন তো? গতদিন শিখাইছিলাম ইন্টারেস্ট Payable. ডিউ অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট ডিউ অন ইন্টারেস্ট ডিবেঞ্চার কি নাম হ্যাঁ, লিখবো? বকেয়া। ইন্টারেস্ট বকেয়া, ডিউ অন রাইট। ডিবেঞ্চার। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ। জি ভাই, বুঝছি। ওকে, তারপরে যাই, যেহেতু যোগ করে বসাইছিলাম। হ্যাঁ, কারণ আগের দিন আমার এই নিচে কিছু টাকা পরিশোধ করার কথা বলেছিল, কিন্তু আজকে তো কোনো টাকাই পরিশোধ করার কথা বলা নাই, তার মানে পুরোটাই আমার এখন সবটুকুই নতুন বাকি। করে দিতে হচ্ছে। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আমি যাই উপরে। এখন উপরে আর মাত্র এই দুটোই সমন্বয় আছে। দুটো সমন্বয়ের মধ্যে আমি এই নিচেটা লাল কালি দেওয়াটা আগে বুঝাবো। লাল কালির দেওয়াটা কি বলছে, প্রোভাইড ডেপ্রিসিয়েশন বিল্ডিং এর উপর 2.5%, মেশিনারি 7.5%, মাইন্স এর উপর 5%, ট্রান্সফরমারের উপর 10%, মিটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর 15%। আচ্ছা, এইখানে একটু জটিলতা আছে কিন্তু। মিটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে মিটার নামে একটা আলাদা সম্পদ ছিল, দেখেন এখানে তাকান। এই যে মিটার নামে একটা সম্পদ ছিল, আবার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে নামে আরেকটা সম্পদ ছিল, তাই না? হ্যাঁ। জি ভাই। তার মানে মিটারের উপরেও 15%, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরেও 15%। কথা ঠিক আছে? হ্যাঁ। জি ভাই। তাহলে এখানে যে নামগুলো বললো, এই প্রত্যেকটার উপরে পার্সেন্ট দেওয়া আছে, এই পার্সেন্ট গুলো আমরা কোন টাকার উপরে কাটতে বলেছিলাম?
আগের বছরের টাকার উপরে। প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে বলেছিলাম না? জি ভাই। গতদিন এটা কিন্তু করাইছিলাম। তাহলে প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে আমরা কাটবো। তাহলে দেখেন এই যে বিল্ডিং এর টাকা ছিল 40,000, এই 40,000 উপরে কাটবো না আমি? হ্যাঁ, তারপরে উপরে মেশিনারি 7.5%, তাহলে মেশিনারি কাটবো কার উপরে? 60,000 টাকার উপরে। 60 -5%, 5% কাটবো 50,000 টাকার উপরে। ট্রান্সফরমার 10% কাটবো 10,000 টাকার উপরে। মিটার 15% কাটবো 5,000 টাকার উপরে। আর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে 3,000 টাকার উপরে কাটবো 15%। ঠিক আছে? জি ভাই। তাহলে আমি এই কেটে এগুলো বসাবো কোথায়? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুই জায়গা যাবে। এক্স্যাক্টলি, গতদিন যেটা শিখেছিলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একবার বসবে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আর একবার বসবে, তাই না? তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসবে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, আর অ্যাকুমুলেটেড যেটা সেটা হচ্ছে ওই যে ডেপ্রিসিয়েশন ফান্ড আমরা ইনার কলামে লিখে আসছিলাম, ওখানে অ্যাড নিউ নামে যাবে, যেটা আগের দিন শিখছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমরা সেটা একটু দেখাই। এই যে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখলাম, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে আমরা টাকা বসাবো কত? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স জি ভাই। লিখে এই আমরা জায়গায় সবগুলো। হ্যাঁ, সবগুলোর উপরে পার্সেন্ট কাটছি। আমি কিন্তু টাকা হ্যাঁ, দেখাই না, জাস্ট একটা দেখাইছি। হ্যাঁ, যে এই যে আচ্ছা 40,000 ঠিক টাকার আছে। উপরে 25, বাকিগুলো আপনার একটু দেখাই নিয়েন। এবার এখানে পার্সেন্ট কেটে যেটা হয়েছে সেটা হচ্ছে 10,200 টাকা। কত টাকা হয়েছে? 10,200। 10,200। 10,200। তাহলে বলেন এই 10,200 টাকা তো আরো একবার বসবে, তাই কিনা? হ্যাঁ, দায় যাবে। আরো একবার বসবে। কালারটা যেমন চোখে লাগতেছে, এটা আমি পরিবর্তন করে দিই। তো যাক, এইখানে 10,200 ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন ফান্ড যেটা ছিল এর সঙ্গে লিখবে অ্যাড নিউ 10,200। দেখেন তো লিখছি কিনা? জি ভাই। এবার ওই যে তন্নি খেয়াল করেন, গত বছরে ছিল 10,000 টাকা, আর এই বছরে নতুন করে হলো 10,200 টাকা, টোটালে বসলো আমার কত? 20,200। বুঝছি আমরা তন্নি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা সমন্বয়ের অনেকগুলো শিখে ফেললাম, আর একটা মাত্র সমন্বয় বাকি আছে, ওইটা করে যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। তো যাই, লাস্ট সমন্বয়টা একটু মনোযোগ দিবেন সবাই। শেষ এন্ট্রি একটু মনোযোগ দিবেন। শেষ এন্ট্রিটা হচ্ছে এই কালার করা লাইনটা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। কি লেখা আছে আমি একটু পড়ি, মনোযোগ দিয়ে শুনেন। A call of টাকা 10 per share was payable on December 31, 1994। এতটুকু আমরা পড়ি। আমি একটু আগে বলেছিলাম কলস ইন এরিয়ার নিয়ে, বলেছিলাম হ্যাঁ, কি বলেছিলাম কলস ইন এরিয়ার নিয়ে একটু বলেন তো। বকেয়া তলব বলছিলেন মানে যে টাকা দেওয়ার কথা, সে ওইটুক দেয়নি। আমি আদায় করতে গেছিলাম, হ্যাঁ, 50,000 টাকা আদায় করতে গেছিলাম, কিন্তু আমাকে হ্যাঁ, 10,000 দেয়নি কত পাই টাকা? নাই। 10,000 টাকা 10,000। দেয়নি। এইটুকের নাম হচ্ছে কলস ইন এরিয়ার। এই কথাটা দেখেন ওই উপরে বলছে, কি বলছে? এ কল মানে একটা তলব করা হয়েছে অফ টাকা 10 পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা করে। এরকম জায়গায় আমি টাকাটা আদায় করতে গেছি, চেয়েছি। এবার সেটা কি হয়েছে? ওয়াজ পেয়েবল মানে বকেয়া হয়ে গেছে, মানে আমি চাইছি কিন্তু দেই নাই। কথা কি ক্লিয়ার? জি ভাই। আমি চেয়েছি টাকা কিন্তু দেইনি। কত টাকা করে? 10 টাকা করে এক একটা শেয়ারের জন্য, কিন্তু মোট কত টাকা দেয়নি এই কথাটা কি উপরে বলছে? না, বলেনি। জি না ভাইয়া, এই কথাটা কোথায় বলছে? ওই যে মোট কলসিন কত এরিয়া। রাইট, নিচে বলছে যে কলসিন এরিয়ার এইটা বলছে, যে কলসিন এরিয়া 10,000 টাকা, এটা বলছে না? জি ভাই। তাহলে কলসিন এরিয়ার যেটা বলছে এটাই হচ্ছে সেইটা। তাহলে আমার এই 10,000 টাকা যখন আমি পেলাম না, সেই দিনের তারিখটা কত ছিল? যখন আমি আদায় করতে গেছিলাম ওরা দিল না, সেই দিনের তারিখ কত ছিল? ডিসেম্বর 31, 1994। ডিসেম্বর 31, 1994। আর আমি অঙ্ক করতেছি কোন তারিখে? 95। 95 কখন? জুন 30। তাহলে কয় মাস পরে অঙ্ক করতেছি? 6 মাস। 6 মাস পরে। তাহলে এই যে 10,000 টাকা আমি চাইতে গেছিলাম 6 মাস আগে, তারা আমাকে টাকাটা দেয়নি,
এখন 6 মাস পরে আমি যখন অঙ্ক করতেছি তখন এখানে বলছে এন্ড এর পরে, দেখেন এই এন্ড এর পরে এরিয়ার সাবজেক্ট টু, মানে ওই যে বকেয়াটা ছিল ওই বকেয়ার উপরে ইন্টারেস্ট হবে 5% পার অ্যানাম। প্রতি বছরে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করব? 5%। তার মানে ওই টাকাটা ও যদি না দেয় তাহলে ওর উপরে আমি আরো 5% যোগ করে টাকা নিব, মানে 5% সুদ নিব আমি। কথা কি ক্লিয়ার? কারণ টাকাটা ওরা এখন দিচ্ছে না, পরে দিবে। তাহলে পরে যদি দিবে আমি তো বিনা লাভে টাকাটা রেখে দিব না, তাই না? না, তাহলে কত পার্সেন্ট হারে সুদ দিবে? 5% হারে। 5%। বলেন এই সুদটা, এই 5% এটাই হলো সমন্বয়। এটাই কি? সমন্বয়। সমন্বয়। আর এই সমন্বয়টা 2 বার যাবে। তাহলে বলেন এই সুদটা আমার কি ইনকাম না ব্যয়? ইনকাম, ভাইয়া আয়। আয়। এটা আমার আয়, রাইট। তাহলে আয়ের ইন্টারেস্টটার যাবেটা কি? ইন্টারেস্ট, আয় সম্পদ। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। যাবে জানি না জি এটা ভাই। আমরা? জি ভাই। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। তাহলে ইনকাম একবার ক্রেডিট দিকে বসবে আর একবার রিসিভেবল, মানে আয় আমি বকেয়া মানে সম্পদে যাবে। পাবো, এটা সম্পদে বসবে, তাই না? তাহলে হুম। ইন্টারেস্ট ইনকাম কোন ছকে বসে? একটু আগে আলোচনা করছি বা আগের দিনও বলছিলাম। ইন্টারেস্ট ইনকাম কোন ছকে বসে? নিট রেভিনিউ নেট অ্যাকাউন্টের রেভিনিউ ক্রেডিট অ্যাকাউন্টে দিকে বসে। ক্রেডিটে। তাহলে এই দেখেন আমি লিখছি দিকে ইন্টারেস্ট বসবে। অন, হ্যাঁ, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার কত টাকা? 250। এরিয়ার টাকা 10,000 হচ্ছে কত? এই 10,000 টাকার উপরে 5% কাটলে হবে 1 বছরের টাকা, কিন্তু আমি তো পাবো 6 মাসের টাকা। কয় মাসের টাকা পাবো? 6 মাসে তাহলে ভাইয়া। রাইট, তাহলে 6/12 দিলে হয় 250 টাকা। কত টাকা হয়? 250। তাহলে এই 250 টাকাই হচ্ছে আমার ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার। তাহলে এই টাকাটা আমি আরো একবার বসাবো কোথায়? ওই ব্যালেন্স শিটে বসাবো। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে দেখেন ইন্টারেস্ট ডিউ অন কলস ইন এরিয়ার কি লিখছি? ইন্টারেস্ট Interview ডিউ on অন call. কলস। কত টাকা? 250 টাকা। 250। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। জি তাহলে ভাই, আমি এবার যোগ যোগ বিয়োগ করে দিলেই হবে। আমার মনে হয় যোগ বিয়োগ আর না করলেও হয়, তারপরেও বলে দিচ্ছি। ডান পাশের যোগ করব, ডান পাশের যোগ করলে এই 87,500, 50,000 আর 3,000 যোগ করলে 1,40,500 টাকা। কত টাকা হবে? 1,40,500। তাহলে এই যোগফলটা আমি দুই পাশে বসাবো, তাই না? হ্যাঁ। এই দুই পাশ থেকে আমি এখন কি করব? এই উপরের টাকাটা মাইনাস করলে হয় 31,800 টাকা। কত টাকা হয়? 31,800। 800 টাকা আমার নাম হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। আগের দিন শিখাইছিলাম। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টের কোন দিকে যাবে এটা? আয় হইছে, তার মানে ক্রেডিটে যাবে। ইনকাম পাশে এই যাবে, দিকে রাইট। যাবে। তাহলে ব্যালেন্স ট্রান্সফার ফ্রম, তাই তো? হ্যাঁ। কি নাম হবে? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম কি? রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তাহলে হ্যাঁ, ওই সরি, ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট থেকে কত টাকা আসলো? 31,200। 800 টাকা। এবার আমি জি কি ভাই। করব? এই পার্ট যোগ করব, রাইট। ডান পার্ট যোগ করলে 32,050। ওইটাই আমি ডেবিট দিকে বসালাম। এখন এখান থেকে উপরে মাত্র 9,000 একটা এন্ট্রি ছিল, বিয়োগ করলে হবে 23,050 টাকা। কত টাকা হবে? 23,050। এই 23,050 টাকার নাম কি হবে? ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার টু ট্রান্সফার জেনারেল টু ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স শিট। তাহলে জেনারেল ব্যালেন্স শিটে আমি 23,050 টাকা ক্রেডিট দিকে মানে তাই পাশে বসাবো, তাই না? হ্যাঁ, জি ভাই। এই যে ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট, টাকা হচ্ছে কত? 23,050 টাকা। 23,050 টাকা। বুঝছেন? এখন হ্যাঁ, এইবার কি কাজ বাকি? এই যে ক্যাপিটাল ক্যাপিটাল যোগ অ্যাকাউন্টের শুধুমাত্র কি করা দরকার? সবগুলো যোগ করে যোগ করে নিচে করতে নামানো হবে। দরকার, তাই না? তো যোগটা আপনারা করে নিবেন, আমি শুধু টোটালের যোগটা করেছি, ওইটাই থাকুক আপাতত, কারণ ওইগুলো তো আমার লাগতেছে না। এটা আপনারা করে নিয়েন, খাতায় যখন তুলবেন তখন করে নিয়েন। এখন এই টোটালের যোগফলটা কত বলেন? 3,88,000। তাহলে অ্যাসেটের যোগফল 3,88,000 বসবে কি এই নিচের ছকের কি অ্যাসেট দিকে বসবে না? হ্যাঁ, ট্রান্সফার ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো ব্যালেন্স from ব্যালেন্স টু জেনারেল ট্রান্সফার ব্যালেন্স টু শিট। জেনারেল ব্যালেন্স শিট, জেনারেল ব্যালেন্স শিট। ঠিক আছে?
তাহলে এই নামটা আমি দুই পাশে লিখবো, আমি এই ডান দিকেও লিখবো, কি লিখবো ডান দিকে? ট্রান্সফার ফ্রম জেনারেল ব্যালেন্স শিট। ডান দিকে আমি যখন লিখবো তখন এখানে নাম হবে কি ওই সেম নাম, ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। কত টাকা দেখেন এখানে ঠিকই সবগুলো যোগ করে বসাইছি, অল্প ছিল তো এই জন্য। তাহলে যাবে কত টাকা? 3,90,000। 3,90,000। তাহলে বসবে দাই পাশে, তাহলে এই বসালাম 3,90,000 ব্যালেন্স ট্রান্সফার ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে বলেন। এইবার আমি কি হ্যাঁ। করব, দুই পাশ যোগ করে দিলে আমার অঙ্কটা যদি মেলে তাহলে হয়েছে, না হলে হয়নি। এই যে মিলছে 4,52,250, 4,52,250। বুঝছেন আপনারা? জি ভাই বুঝছি, স্ক্রিনশট দেন। হ্যাঁ, এটা থেকেই শুরু করেন। হ্যাঁ ভাই এটা নিছি। ভাইয়া এই কত থেকে দিন ঠিক মতো হয় চ্যালেঞ্জ একটু সিরিয়াল মতো দেন। বুঝি নাই। বললাম ভাইয়া স্ক্রিনশট আপনি যখন অঙ্ক করাইছেন নিচে কিন্তু সিরিয়াল মতো হয় নাই, এখন একটু সিরিয়াল মতো এখন দেন। দিচ্ছে, নিয়ে নাও। হ্যাঁ, এখন দিচ্ছি, নেন এটা আগে নেন, তাহলে এটা আগে জি পিছনে ভাই পড়ে এটা যাবে। ঠিক নিছি। আছে, ওকে। তারপরে এইটা হ্যাঁ ভাই হয়েছে এটা। সবার হয়েছে? আচ্ছা আমি একটু রেকর্ডটা অফ করে নিই, হ্যাঁ।